অরুণিকা ইমানের দেওয়ার ঠিকানায় যাওয়ার পর ইমান তাকে নিয়ে একটা গাড়িতে উঠল। ইমান গাড়িতে উঠে স্থির দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা ভ্রুকুচকে বলল, আপনি আমাকে এভাবে দেখছেন কেন? ইমান মাথা নেড়ে বলল, না কিছু না, এমনিতে। আচ্ছা, তুমি তো বললে আরবান তালুকদারকে নিয়ে ছজনেরই অনেক সন্দেহ, তাহলে ওদের তো এই বিষয়ে সচেতন থাকা উচিত। কিন্তু ওরা আরবান তালুকদারকে বাসায় রেখেছে, এটা অদ্ভুত না? আমিও এটাই বুঝতে পারছি না। আমার না আনাফের জন্য ভয় লাগছে। ওর যদি কিছু হয়ে যায়, তাই আমি ওকে প্রোটেক্ট করার জন্য তোমার সাহায্য নিচ্ছি। আমি যদি আরবান মামার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই, তাহলে ওদের দেখিয়ে ওনাকে ঘর থেকে বের করে দেব। তারা দুজন কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নামলো। অরুণিকা বাড়িটির চারপাশে তাকিয়ে বলল, এ বাইরে তো পরিত্যক্ত মনে হচ্ছে, আশেপাশে তো কেউ নেই। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ইমান গাড়ির ভাড়া মিটিয়ে অরুণিকার হাত ধরে বলল, রিল্যাক্স অরুণিকা, এটা আরবান তালুকদারের পুরনো ঘর। ভেতরে চলো, তুমি সব তথ্য পাবে। অরুণিকা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি ঘর সম্পর্কে কিভাবে জানলে? ইমান হেসে বলল, এটা সিক্রেট থাকা ভালো, আর আমি গোয়েন্দা সংস্থাতে কাজ করি, এইসব কাজে আমি এক্সপার্ট। ইমান আর অরুণিকা বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে দুতলায় উঠল। নিচতলায় দুটো খালি ঘর ছিল, কিন্তু দুতলায় খুব সুন্দর পরিচ্ছন্ন একটা লাইব্রেরি আছে। দেখে মনে হচ্ছে এখানে রোজ কারো আসা যাওয়া হয়। অরুণিকা বলল, আরবান মামা যদি জানতে পারে আমরা এখানে এসেছি? জানতে পারতো, বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু এখন জানতে পারবে না, কারণ ক্যামেরাটা বন্ধ। কিভাবে বন্ধ হলো? বন্ধ করার ব্যবস্থা করেছি। তবুও যদি আরবান মামা বুঝতে পারে? বুঝলেও সমস্যা নেই, ভেতরে ঢুকার কয়েক ঘন্টা পরে হয়তো বুঝবে। আর কি, ততক্ষণে আমরা সব জেনে নেব। উনি ভালো হলে আমাদের কিছু করবেন না, অপরাধী হলে আমাদের মারতে আসবেন। আর আমি আগে থেকে আমার লোকেদের বলে দিয়েছি, উনি কিছু করতে আসলে ওনাকে আটকে ফেলবো, এরপর সোজা থানায় নিয়ে যাব। তারা লাইব্রেরিতে ঢুকতেই দরজাটা জোরে শব্দ তুলে বন্ধ হয়ে গেল। অরুণিকা ভয়ে চিৎকার দিয়ে উঠল। ইমান দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই দরজাটা খুলছে না। ইমান অরুণিকার ভীত চেহারা দেখে তার হাত ধরে বলল, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। আই থিঙ্ক লাইব্রেরির দরজাটা ইলেকট্রনিক ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত। তারা পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজল। অনেকক্ষণ পর ইমান লাইব্রেরির শেষ মাথায় একটা তাকের পেছনে অনেক বড় একটা চাবি দেখতে পেল। ইমান চাবিটা হাতে নিয়ে আশেপাশের জিনিসপত্র নেড়ে চেড়ে দেখতে লাগলো চাবিটা কিসের। হঠাৎ তার চোখ আটকে গেল বইয়ের আলমারিগুলোর দিকে। পুরো ঘরে 3টে আলমারি ছিল। ইমান 3টে আলমারি খুলল, কিন্তু কোনো তালা দেওয়ার ড্রয়ার পেল না। হঠাৎ সে দেখলো চাবিটির রিং কেমন যেন ঢেউ খেলানো, দেখে মনে হচ্ছে কোনো বাটন। আর সেই বাটনের চাপ দিতেই কিছু একটা দেখবে। সে সাহস নিয়ে বাটনটিতে চাপ দিল, কিন্তু কিছু হলো না। অরুণিকা চাবিটি হাতে নিয়ে বলল, হয়তো সব জায়গায় এটা কাজ করবে না। টিভির রিমোট যেমন টিভির সামনে আনলে চালু হয়, এটাও হয়তো ওভাবে কাজ করবে। ইমান মাথা নেড়ে পুরো লাইব্রেরির এক এক জায়গায় তাক করে বাটনটি চাপলো। তখনই ইমান দেওয়ালে একটা পেন্টিং দেখলো। পেন্টিংটার কাছে যেতে অরুণিকা ইমানের চোখ অনুসরণ করে পেন্টিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের বাগান বাড়ি। ইমান ভ্রুকুচকে বলল, কোন বাগান বাড়ি? মৈত্রী ম্যানশনের বাগান বাড়ি। আমার কাছে এই জায়গাটার ছবি আছে। আরও পুরনো ছবিগুলো অ্যালবামে রেখেছিল, ওখানেই দেখেছি। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি উঠিয়েছিলাম, তখন আমার বয়স 2 ছিল। ইমান ছবিটির দিকে ইশারা করে বলল, এই জায়গার পেন্টিং এখানে কি করছে? আর ছবির মেয়ে দুটিকে? অরুণিকা ভালোভাবে দেখে বলল, ডান পাশেরটাকে তো কখনো দেখিনি, কিন্তু বাম পাশেরটাকে চিনি। উনি আমার বড় মা, আরফের আম্মু। আরফের যখন 3 বছর বয়স ছিল, তখন উনি মারা গিয়েছিলেন। ও, আরবান তালুকদার তো আরফ ভাইয়ের মামা, তাই না? হ্যাঁ, হয়তো উনি বোনের ছবি পেইন্ট করে রেখেছেন। ইমান কি মনে করে ছবিটি সরালো, আর পেছনে একটা স্টেইনলেস স্টিলের দেওয়াল দেখলো। ইমান এবার বাটনটির চাপ দিতে দেওয়ালটির নিচে নেমে গেল। এটা দেখে অরুণিকা আর ইমান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ছোট একটা বাক্সের মতো জায়গায় কিছু কাগজপত্র রাখা আছে। ইমান সবগুলো কাগজ বের করে একটা টেবিলের উপর রাখলো। ইমান আর অরুণিকা একটার পর একটা কাগজ দেখছে আর অবাক হচ্ছে। কাগজগুলোর মধ্যে তারা একটি চিঠিও পেয়েছে। হাতে নিয়ে দেখলো আরবান তালুকদারকে সম্বোধন করে তন্নি চিঠিটি লিখেছে। ইমান পুরো চিঠি পড়ে বলল, এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছ? আরবান তালুকদারই হয়তো তোমাদের পরিবারকে খুন করিয়েছে। তন্নি আন্টির চিঠিতে স্পষ্ট লেখা আছে তিনি মানসিকভাবে ভালো ছিলেন না, তাই তার ভাইয়ের কাছে সাহায্য চাইছিলেন। যেটা দেখলে মনে হবে তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর মানসিক নির্যাতন করেছে। অরুণিকা মাথা নেড়ে বলল, আমার পরিবারের সবাই অনেক ভালো। আরফ বলেছিল আমাকে, সবাই ভালো ছিল। হয়তো এই ব্যাপারে আরফ ভাইয়া আরও ভালো বলতে পারবেন, কারণ তোমাদের পরিবারের যখন খুন হয়েছিল তখন তাদের অনেক বুদ্ধি হয়েছিল।
ইমান আবারও বাক্সের ভেতরে ভালোভাবে দেখতে লাগলো। হঠাৎ তার হাতে কিছু একটা আটকে গেল। সে হাতড়াতে বস্তুটি বাক্স থেকে বের করে দেখলো একটা কালো কোট। অরুণিকার সাথে সাথে কোটটি হাতে নিয়ে বলল, কোটটা আমি দেখেছিলাম। কোথায় দেখেছো? অরুণিকা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। সে কোটটি হাতড়াতে লাগলো, আর তখনই সে কোটের পকেটের ভেতর একটা পিস্তল দেখতে পেল। অরুণিকা পিস্তলটি দেখে চমকে উঠল। ইমান বলল, কি ভাবছো অরুণিকা? এই কোটটি পরে একটি মুখোশ পরা লোক বাড়িতে ঢুকে বড় বাবার উপর গুলি চালিয়েছিল। এ রঙের পিস্তল ছিল। এরপর বাবা আমাকে, তখন তোমার বয়স 4 ছিল। তুমি শিওর হলে কিভাবে? আমি জানি না, মাঝে মাঝে এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। চারপাশে আগুন, গোলাগুলির শব্দ, রক্ত, চিৎকারের আওয়াজ। অরুণিকার চোখটা ছলছল করে উঠল। সে ইমানের হাত ধরে বলল, উনি ওর বাবা মাকে মেরেছেন? উনি নিজ হাতে সবাইকে হত্যা করেছেন? আমি এটা বুঝতে পারছি না অরুণিকা। এত আগের কথা তোমার এখনো কিভাবে মনে আছে? অরুণিকা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি জানি না, হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো। আর আমি এই দৃশ্যটা ছোটবেলা থেকে স্বপ্নে দেখি। জানো, আমার রাতে একা ঘুমাতে ভয় করতো। আরাফ আমার পাশে না বসলে আমার ঘুমিয়ে আসতো না। আমি যখন একটু বড় হতে থাকি, ওরা আমাকে আলাদা রুম দিয়েছিল। আমি কখনো সেই রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম না। রুমের দরজা বাইরে থেকে আরাফের ব্যাট দেখা যেত, ওর দিকে তাকিয়ে থেকে ঘুমাতাম। আমি অনেক ভয় পেতাম জানো। ওকে রিল্যাক্স অরুণিকা, এখন এই ক্লুগুলো আমাদের খুব প্রয়োজন। ইমান তার ব্যাগের মধ্যে সব প্রমাণ নিয়ে আবার দরজার কাছে গেল, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করে সে তার সহকর্মীকে এ ব্যাপারে জানালো। এরপর অরুণিকাকে আশ্বস্ত করলো কিছুক্ষণ পর তারা বেরোতে পারবে। তারা একটা বইয়ের শেলফে হেলান দিয়ে নিচে বসলো। অনেকক্ষণ দুজনই নিঃশব্দে বসেছিল। হঠাৎ অরুণিকা বলল, আচ্ছা, তুমি তো আগে আরবদের সাথে কাজ করতে, এখন করছো না কেন? ইমান দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি আদিল ভাইয়ের মৃত্যুর আগে ওদের আন্ডারে কাজ করতাম। এরপরও কয়েকদিন কাজ করেছি, কিন্তু ধীরে ধীরে মনে হলো আরফ ভাইয়ের আমাকে বিশ্বাস করতে পারছেন না। অরুণিকা ইমানের কথা কিছুটা অবাক হলো। সে ভ্রুকুচকে বলল, তুমি কি এমন করেছো? ইমান মলিন মুখে বলল, না, শুধু ভালো থাকার চেষ্টা করেছি। তবুও ভালো কিছু আমার সাথে থাকতে চায় না। যেমন ধরো তুমি। ভালোবাসা চেয়েছি, ভালোবাসার মানুষকেও দেখেছি, কিন্তু সে ভালোবাসা নিজের করে নিতে পারিনি। আর তাই তুমি এখন অন্য কারো। অরুণিকা নিচের দিকে তাকালো, মলিন হেসে বলল, হয়তো এটাই ভাগ্যে ছিল। ইমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো অরুণিকা? জানি না, কিন্তু আমার কাছে আরাফ, আহনাফ, তাহমিদ, রকস্টার, ইমন আর ইভান এরাই ভালোবাসার মানুষ। ভালোবাসা কি শুধুই প্রেমিক প্রেমিকার মধ্যে হয়? ভালো তো একজন মানুষকেও বাসা যায়, নামহীন, সম্পর্কহীন অস্তিত্বকেও ভালোবাসা যায়। যেমন আমি আমার ছপুরুষকে ভালোবাসি। ওরা আমার ভাই না, ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও ওদের ছাড়া আমার কিছুই ভালো লাগে না। জানো রকস্টার কি বলতো? ইমান ভ্রুকুচকে বলল, রকস্টার মানে তোর ভাই? হ্যাঁ, ও বলতো সবার ফ্যামিলি আছে আর আমাদের বন্ধু আছে। আমাদের একটা ছোট্ট ব্যাচেলার সংসার আছে। আমরা যখন কলকাতায় ছিলাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো বাসায় কে কে আছে। আমি বলতাম আমার বাবা, মা, টিচার, ভাই, বন্ধু, কাজিন সবাই আছে। স্কুলে প্যারেন্টস ডাকলে আরাফ আর তাহমিদ আমার বাবা মা হয়ে যেত। প্রথম প্রথম সবাই অনেক অবাক হতো, কিন্তু আমার অনেক ভাল লাগতো। ক্লাসের সব মেয়েরা আমার আলাদা কেয়ার করতো, কারণ ওরা ইভানকে অনেক ভয় পেত। আর ওরা সবাই জানতো ইভান আমার হোম টিচার। ইমন আমার ভাই, আর রকস্টার আমার বন্ধু, আর আহনাফকে আমি কাজিন হিসেবে পরিচয় দিয়েছি। কিন্তু ও আমার কাজিন কম, শত্রু বেশি ছিল। 6 জনের মধ্যে ওই আমাকে অনর্থক বকতো, আমার সাথে ঝগড়া করতো। তবে ভালোবাসতো, ঘুরতে নিয়ে যেত, চকলেট কিনে দিত। তবে সবাই অনেক ভালো, স্পেশালি আহনাফ। যদিও একটু রাগী, কিন্তু মনের দিক থেকে একদম বিড়াল ছানা। জানো, ওর সাথে থাকলে আমার নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়। কথাগুলো বলে অরুণিকা আনমনে হাসলো। 6 জনের কথা উঠতে তার চোখ মুখে কতটা না আনন্দ ছিল, তার চেয়ে বেশি উজ্জ্বলতা আহনাফের কথা উঠতে দেখা যাচ্ছে। ইমান মলিন হাসলো। সে মনে মনে বলল, তুমি অবচেতন মনে আহনাফকে তোমার ভালোবাসার জায়গাটা দিয়ে ছোড়ো। তুমি ধীরে ধীরে আমার নামটা তোমার মন থেকে মুছে ফেলছো। এরপর ইমান হুট করে অরুণিকার হাতটা ধরল। অরুণিকা চমকে উঠে ইমানের দিকে তাকালো। ইমান ক্ষীণ কণ্ঠে বলল, একটা গল্প শুনবে অরুণিকা? অরুণিকা অবাক কণ্ঠে বলল, গল্প? এখন?
এখন আজ তোমাকে একটা অদ্ভুত গল্প শোনাবো। অরুণিকা মিনমিনিয়ে বলল, অদ্ভুত গল্প? ইমান বলতে লাগলো, একটা রাজ্যে দুটো ভিন্ন প্রজাতির পাখি ছিল। যদিও পাখিগুলো দেখতে একই রকমের ছিল, কিন্তু সেই রাজ্যে তাদের আলাদা নাম দেওয়া হয়েছিল। একটা প্রজাতির নাম ছিল ময়ূর, আরেকটি প্রজাতির নাম ছিল কাক। দুটি প্রজাতির মধ্যে ঘোর বিরোধ ছিল। একদিন কাক প্রজাতির পাখিটি উড়ে এসে ময়ূরের খক্কে আটকে গেল। এরপর তাদের বন্ধুত্ব হলো। ময়ূর আর কাক প্রেমে পড়ে গেল। ময়ূর জানতোই না তার প্রেমিক পাখিটি কাক প্রজাতির, কিন্তু কাক পাখিটি তা জানত। সে চাইতো ময়ূরকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, চাইতো প্রজাতি নামটাই মুছে দিতে, কিন্তু তার হাতে কিছু ছিল না। ইমান থেমে গেল। অরুণিকা আগ্রহী কণ্ঠে বলল, কাক পাখিটি তো ময়ূর পাখিটিকে জানাতে পারত, জানালে হয়তো সব ঠিক হয়ে যেত। ইমান মলিন মুখে বলল, সব পরিচয় প্রকাশ করা যায় না। ও, তারপর কি হলো? কি আর হবে, কাক আর ময়ূরীকে হারিয়ে ফেলল আর চিরজীবন একাই রয়ে গেল। ময়ূর পাখিটি কি করলো? ময়ূরী ভিড় করলো আর কাক পাখিটিকে ভুলে গেল। ময়ূরের ভালোবাসা একদম ঠুনকো ছিল, আজ আছে তো কাল নেই। অরুণিকা ইমানের পাশ থেকে উঠে দাঁড়ালো। ইমান অরুণিকার হাত ধরে বলল, সব ময়ূরী দিন শেষে স্বামীকে ভালোবাসে, পুরনো ভালোবাসা তাদের মস্তিষ্কে আর থাকে না। কেটে গেল 6 ঘন্টা। 6 ঘন্টা পর দরজা খোলার শব্দ পেয়ে ইমান চোখ খুলল। দরজার ওপাশে আহনাফকে দেখে এসে চমকে উঠল। আহনাফ দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমান তার কোলের উপর ঘুমিয়ে থাকা অরুণিকার দিকে এক নজর তাকালো, তারপর আবার আহনাফের দিকে তাকালো। আহনাফ হাত মুঠো করে ঘরটিতে ঢুকতেই দেখলো পেছনে আরবান তালুকদার দাঁড়িয়ে আছে। আহনাফ ভেতরে ঢুকে অরুণিকাকে টেনে উঠালো। অরুণিকার চোখ খুলে আহনাফকে দেখে বলল, আহনাফ তুমি? আহনাফ অরুণিকাকে দাঁড় করিয়ে অরুণিকার গালে কষে একটা চড় বসিয়ে দিল। ইমান আহনাফকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি যেটা ভাবছেন এমন কিছুই না। আহনাফ গলা উঁচু করে বলল, চুপ, একদম চুপ। তারপর অরুণিকার হাত ধরে একপাশে টেনে এনে বলল, বাসায় সবাই তোমাকে 5-6 ঘন্টা ধরে খুঁজছে, আর তুমি এখানে এই ছেলের সাথে কেন? ওরু? আহনাফের হাত কাঁপছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে। আহনাফ তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ইমানের দিকে এগিয়ে এসে তার গালে একটা চড় বসিয়ে দিল। অরুণিকা ভয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে আরবান তালুকদারের দিকে তাকালো। আরবান তালুকদার সাথে সাথেই ঘটনা আরো অস্বাভাবিক করার জন্য বলে উঠলেন, আমি তো আগেও এতে দুজনকে একসাথে দেখেছি, তাই আমি চাইনি তোমাদের বিয়ে হোক। অরুণিকা তো ইমানকে ভালোবাসে, তোমাকে তো ভালোবাসে না, তাহলে শুধু শুধু ওকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে গেলে কেন? সাথেতে দুজনের জীবনটা নষ্ট করে দিলে। এখন তো সব দেখলে কিভাবে তোমার বউ তোমার সম্মান ডুবিয়ে দিল, এখানে পড়ে পড়ে পরপুরুষের সাথে ঘুমাচ্ছে। আহনাফ হঠাৎ আরবান তালুকদারের দিকে আঙ্গুল তাক করে বলল, চুপ, একদম চুপ, আপনাকে আমি এই বিষয়ে কথা বলার কোনো অধিকার দিইনি। ইমান ক্ষীণ কণ্ঠে বলল, আহনাফ ভাই, আমরা এখানে এসে আটকে গিয়েছিলাম, প্রায় কয়েক ঘন্টা এখানে বসে আছি। তারপর অরুণিকা নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি শুধু ওর মাথাটা আমার কোলে রেখেছিলাম, ও তো কিছুই জানতো না, ও ঘুমিয়ে গিয়েছিল। আহনাফের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নিল। আহনাফ অরুণিকার হাতটা শক্ত করে চেপে ধরল, তারপর তাকে টেনে নিয়ে গেল। ইমানও তাদের পিছু নেওয়ার আগে আরবান তালুকদার পেছন থেকে বলে উঠলেন, ইমান, তুমি এখানে এসে ভুল করেছ। ইমান পেছন না ফিরে ঝুড়ো কণ্ঠে বলল, এতদিন ভুল করেছিলাম, এবার সব ঠিক করব। আরবান তালুকদার বললেন, তুমি অরুণিকাকে ভালোবাসো, ওকে কি নিজের করে পেতে চাও না? ইমান মলিন হেসে মনে মনে বলল, ময়ূরী তার কাক পাখিটিকে কখনোই ভালোবাসেনি, সবই তার মোহ ছিল, আর সে মোহ এখন কেটে গেছে, কারণ ময়ূরী অন্য কারো মায়ায় আটকে আছে, আর আমি ওর মায়ার বাঁধন ছিন্ন করব না। আমি এতটাও স্বার্থপর নই। আহনাফ গাড়িতে উঠে আরাফকে ফোন করে বলল, অরুণিকাকে পাওয়া গেছে। আরবান তালুকদারই আহনাফকে এখানে এনেছেন, কিন্তু অরুণিকার চিন্তায় তার মাথা থেকেই বেরিয়ে গেছে আরবান তালুকদার এই জায়গা সম্পর্কে কিভাবে জানলো। বাসায় আসার পর থেকে আহনাফ চুপচাপ বসে আছে। তাহমিদ অরুণিকাকে জেরা করতে লাগলো সে ইমানের সাথে কি করছিল। অরুণিকা শুধু নীরবে চোখের জল ফেলছে। আরাফ আহনাফের কাছে যেতেই আহনাফ কাপা হাতে আরাফের হাঁটুতে শক্ত করে হাত রাখলো। আরাফ বুঝলো আহনাফের এই মুহূর্তে খুব শূন্য শূন্য লাগছে। এর আগে 3বার এমন হয়েছিল। প্রথমবার যখন তাদের পরিবারের হত্যা হওয়ার নিশ্চিত খবর পেয়েছিল তখন আহনাফের হাত পা অনেক কেঁপেছিল। দ্বিতীয়বার যখন কলকাতায় দুর্গা বিসর্জনের সময় অরুণিকা হারিয়ে গিয়েছিল। তৃতীয়বার যখন জ্যোতির জন্য অরুণিকাকে এনজিওর মহিলারাই সে নিয়ে গিয়েছিল। আর আজও এভাবে আহনাফের হাত পা কাঁপছে।
এই দুর্বলতা কাউকে হারিয়ে ফেলা থেকেই সৃষ্টি হয়েছে। আরাফ আহনাফের একটি হাত নিজের হাতের তালুতে আবদ্ধ করে বলল, শান্ত হো আহু, এমন করছিস কেন? ওরা তো বাসায় ফিরেছে। আহনাফ কাঁপা কণ্ঠে বলল, ফেরেনি আরাফ, ও ফেরেনি, ও ইমানের কাছে আটকে আছে। আমি ওকে ফেরাতে পারিনি, হয়তো পারবো না। ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। ও আমাকে কখনো ভালোবাসবে না আরাফ। তোর কথায় আমি ছোটবেলা থেকে ওর কাছ থেকে দূরত্ব রেখেছি। তুই বলেছিলি ও যদি বুঝে ফেলে আমার সাথে ওর বিয়ে হয়ে যাবে, তখন ও অনেক ইতস্তত ভাব নিয়ে থাকবে, আমার সাথে ফ্রি হতে পারবে না। আরাফ, ও অনেক ফ্রি হয়ে গেছে আমার সাথে, অনেক বেশি ফ্রি হয়ে গেছে। এত ফ্রি না হলে হয়তো ও আমাকে ভালোবাসতে পারতো। ইমানের সাথে ওর কদিনের পরিচয়, তবুও কত ফ্রি। আমার ওরও ইমানের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। কেন আরাফ? আমার খালি বুকটা কি ওর মাথা রাখার জন্য যথেষ্ট ছিল না? এদিকে অরুণিকা আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। অনেকক্ষণ হলো আরাফ আহনাফের রুমের ভেতরে দরজা বন্ধ করে বসে আছে। তুর্য, ইমন আর তাহমিদ অরুণিকার দিকে তাকিয়ে আছে। ইভান সিঁড়িতে বসে আছে। আরবান তালুকদার পুরো ঘটনা আরও জটিল করেই সবার সামনে উপস্থাপন করেছেন। অরুণিকা নিজেও ঘুমিয়েছিল, তাই সে বুঝতে পারছে না ইমান তার সাথে কী করেছে আর আহনাফও তাকে কোন অবস্থায় দেখেছিল। এই মুহূর্তে কান্না করা ছাড়া তার হাতের নাগালে কিছুই নেই। তুর্য অরুণিকার কাছে এসে বলল, টুইঙ্কল, যা হওয়ার হয়েছে, তোমার রুমে যাও, আর কাঁদতে হবে না। অরুণিকা তুর্যের দিকে তাকিয়ে রইল। সে কি বলবে বুঝতে পারছে না। এদিকে মাউসাদ শতাব্দীকে নিয়ে এলো। অরুণিকা শতাব্দীকে দেখে তার কাছে বসে বলল, শুধু আপু, আমি তো তোমাকে সব বলেছি। আমি কেন বাইরে যাচ্ছি তোমাকে তো বলেছি। তুমি কি আনারকে সত্য কথাটা বলবে? ইভান চেঁচিয়ে বলল, ও কি বলবে? হ্যাঁ, ওই কথা বলতে পারে? তাহমিদ ইভানকে চুপ করিয়ে দিয়ে বলল, আগে আমরা অরুণিকাকে কথা বলার সুযোগ দিই। তাহমিদ আহনাফের দরজায় কড়া নাড়তে আরব দরজা খুলে দিল। তাহমিদ বলল, অরুণিকা কিছু বলতে চাইছে। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়, আমাদের ওর কথাটা তো অন্তত শোনা উচিত। তুর্য বলল, আহনাফকে বল একটু ওর কথা শুনতে। আমাদের টুইঙ্কেল এমন কিছু করবে না। আর তোরা আরবান মামার কথা বিশ্বাস করছিস? অরুণিকা ভেতরে ঢুকে আহনাফের কাছে যেতে দেখলো আহনাফের চোখে পানি। আহনাফ চোখ মুছতে যাবে, তখনই অরুণিকা আহনাফের হাত ধরে বলল, তুমি কাঁদছো কেন আহনাফ? কেন কাঁদছো আমার জন্য? আমি কি খুব বেশি ভুল করে ফেলেছি? প্লিজ আহনাফ, সরি, এরপর আর কখনো এমন হবে না। তোমাকে না বলে আমি আর কোথাও যাব না, প্রমিস। ইমন শতাব্দীকে নিয়ে অরুণিকার সামনে এসে বলল, কি বলে গিয়েছিলে শতাব্দীকে বলো। অরুণিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আরবান মামা কোথায়? ইভান বলল, ওনার সাথে কি কাজ তোমার? তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। ইমানের সাথে কেন ওখানে গিয়েছিলে? অরুণিকা বলল, ইমন আমাকে ওই লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল, ইমনের কাছে সব প্রমাণ আছে। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, আরাফ, আরবান মামাই আমাদের পরিবারের হত্যাকারী। সেদিন রাতে উনি সেই কোট পরে আমাদের বাসায় এসেছিল। বড় চাচুকে সে নীল পিস্তল দিয়ে গুলি করেছিল। ওই লাইব্রেরিতে সব আছে, আমরা আরও অনেক কিছু পেয়েছিলাম। ইমান সব প্রমাণ নিজের ব্যাগে নিয়েছিল। তুর্য বলল, ওর ব্যাগে নিয়েছিল মানে? আহনাফ অরুণিকার হাত ধরে বলল, তুমি গাড়িতে আমাকে কথা বলনি কেন? তুমি তো রেগে আছো, কিভাবে বলবো? ইভান সাথে সাথে রুম থেকে বের হয়ে আরবান তালুকদের রুমে গেল। দেখলো সেখানে কেউ নেই। তারপর মাউসাদকে দেখে জিজ্ঞেস করলো, আরবান মামা কোথায়? একটু আগে বের হতে দেখলাম। ইভান তাড়াতাড়ি ফোন বের করে ইমানকে কল করলো। ইমান কল ধরতে ইভান বলল, তুমি কোথায়? আমার বাসায়। তোমার কাছে আরবান তালুকদারের বিরুদ্ধে প্রমাণ আছে, উনি হয়তো তোমার ক্ষতি করতে পারে। আপনার কনসার্ন দেখে ভালো লাগলো ভাইয়া, চিন্তা করবেন না, আরবান তালুকদার আমার কোনো ক্ষতি করবেন না। কিন্তু আর প্রমাণগুলো সব আমি ইমেলে পাঠিয়ে দিয়েছি। একটা কোড আর পিস্তল আমার কাছে আছে, দেখা হলে আপনাদের দিয়ে দেবো। বাকি কাগজগুলো ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। হয়তো এই প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি বেঁচে থাকবো। আরবান তালুকদার আমাকে মারবে না। আর অরুণিকার খেয়াল রাখবেন, ওর কোনো অপরাধ নেই। ও তো আরবান তালুকদারকে সন্দেহ করে আমার সাহায্য চেয়েছিল, কারণ আমি এই কেসে আগে আপনাদের সাথে কাজ করেছিলাম। আর আহনাফ ভাই যা দেখেছেন সব ভুল ছিল। আপনাদের অরুণিকা আপনাদেরই আছে, ও আপনাদের খুব ভালোবাসে। তবে মেয়েটা একটু বোকা, খুব সরল, সবাইকে বিশ্বাস করে ফেলে, যেমন আজ আমাকে বিশ্বাস করে ফেলেছিল। আমি তোর কোনো ক্ষতি করতাম না। ভালোবাসার মানুষ শত্রু হলেও তার ক্ষতি করা যায় না। ভালোবাসা এমন একটা রোগ, সাথে থাকলেও পীড়া দেয়, দূরে গেলেও পীড়া দেয়।